চৌধুরী বাড়ির সদর দরজার সামনে আরিয়ান তার বউ অনুকে নিয়ে দাঁড়িয়ে আছে, তবে বরণ হওয়ার জন্য না, নিজের মাকে বোঝানোর জন্য। আরিয়ানের মা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আয়েশা বেগম বলে, আমি ওই মেয়েকে আমার বাড়ির বউ হিসেবে মানি না। ওই ফাজিল বেয়াদব মেয়ে কোনোভাবে এই চৌধুরী বাড়ির বউ হতে পারে না। কেন, কোথায় সমস্যা? আমি বিয়ে করেছি তাও 5 বছর আগে, এখন তোমাকে মেনে নিতে হবে। ওই মেয়ে যদি এই বাড়িতে পা রাখে তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব সারা জীবনের জন্য। মা, তুমি এমন কেন করছো? আমার 2 ছেলে, তাদের বিয়ে নিয়ে আমার এক বুক আশা ছিল। তোরা 2 ভাই সেই আশার মুখে নোংরা পানি ঢেলে দিয়েছিস। আয়াত বিয়ে করেছে এমন এক মেয়েকে, যে মেয়ে সারাদিন ডাক্তারি নিয়ে ব্যস্ত থাকে, তার সংসার করার সময় নেই। এখন আরিয়ান এমন এক মেয়েকে বিয়ে করেছে যে কোনো দিক দিয়ে আমার বৌমা হওয়ার যোগ্য নয়। মা, এসব একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? ওদের তো বিয়ে হয়ে গেছে। তোমার ইচ্ছা থাকলেও এটা অস্বীকার করতে পারবে না যে অনু আরিয়ানের বউ না। তুমি কি চাইছো, অনুকে তাড়িয়ে দেব চৌধুরী বাড়ির দরজার সামনে থেকে? তাহলে এই বাড়ির সম্মানের কি হবে, তা কি একবারও ভেবে দেখেছ? তাছাড়া যখন মানুষ জানতে পারবে তুমি অনুকে বাড়িতে ঢুকতে দাওনি, তাড়িয়ে দিয়েছ সদর দরজা থেকে, তখন তোমাকেও মানুষ খারাপ কথা বলবে, আর আমাদের সামনে তোমাকে খারাপ কথা বলবে। তার উত্তর দিতে পারবো না, আমাদের মাথা সবার সামনে নিচু হয়ে যাবে। এখন বলো, তুমি কি চাও? তোমার জেদের জন্য চৌধুরী বাড়ির সবার মাথা সকলের সামনে নিচু হয়ে যাক? আমি এই মেয়েকে বাড়িতে ঢুকতে দিতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত আছে তোমার? 3 মাস ওই মেয়ে এই বাড়ির মেহমান হয়ে থাকবে, তোর বউ হয়ে না। সেই 3 মাসে যদিও প্রমাণ করতে পারে এই বাড়ির বউ হওয়ার যোগ্য, তাহলে সেদিন আমি নিজে ওকে বরণ করে তোর সাথে এক ঘরে থাকতে দেব। এমন শর্তের কথা শুনে রাজ, আয়াত, রেডি, রিমি, রাজের মা সবাই একদম অবাক হয়ে যায়। কেউ কখনো কল্পনাও করতে পারেনি যে আয়েশা বেগম এমন শর্ত দেবে। এইটা কেমন ধরনের শর্ত? 3 মাস পরে যদি মনে না হয় তখন কি অনুকে তাড়িয়ে দিবা? 3 মাস পরের কথা 3 মাস পরে না হয় চিন্তা করব। আমি কোনোভাবেই তোমার শর্তে রাজি না। আমি আপনার শর্তে রাজি শাশুড়ি মা। আমাকে একদম মা বলে ডাকবে না। শুধু মা বলে তো ডাক দিইনি, আমি তো শাশুড়ি মা বলে সম্বোধন করেছি আপনাকে। 3 মাস তো কিছু বলে ডাকতে হবে। শাশুড়ির নাম ধরে ডাকাটা কেমন শোনা যায় বলেন তো? তাই শাশুড়ি মার ডাকটা সব থেকে বেস্ট। অনু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মা কি সব বলছে, তুমি তাতে কি করে রাজি হয়ে যাও? আমি তো সেটাই বুঝতে পারছি না। শাশুড়ি মা যা চাইছে তা করলে সমস্যাটা বা কোথায়? যেখানে 5 বছর আলাদা থেকেছি সেখানে 3 মাস তো চোখের পলকে পার করা যাবে। দোস্ত, চিন্তা করিস না, অনু তোর বউ, সে কথা ভুলে যাবি না, অনুর উপর বিশ্বাস রাখবি। তারপর সবাই একসাথে বাড়ির ভেতর প্রবেশ করে। শাশুড়ি মা, আমি কোন রুমে থাকবো? আমাকে সেই রুমটা দেখিয়ে দিলে খুশি হব। সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, এখন রেস্ট নিলে হয় বলেন? আয়েশা বেগম তাদের বাড়ির কাজের মেয়েকে বলে অনুকে তার রুম দেখিয়ে দিতে। কাজের মেয়ে তো আর জানে না অনু আরিয়ানের রুমে থাকবে না। কাজের মেয়ে অনুকে সাথে করে আরিয়ানের রুমে নিয়ে আসে। অনু রুমে ঢুকে বুঝতে পারে এটা আরিয়ানের রুম। তার কোনোভাবে এই ঘরে থাকা চলবে না। তবে অনু অনু বলে কথা। অনুকে কোন রুমে থাকতে বলেছ? নতুন ভাবিকে আরিয়ান ভাইয়ের ঘরে রেখে আইছি, সেই রুমে ভাবি ফ্রেশ হচ্ছে। আরিয়ানের মা তাড়াতাড়ি করে উপরে চলে আসে আরিয়ানের রুমে। আরিয়ান ও তার মায়ের পেছনে পেছনে নিজের রুমে চলে আসে। অনু শাড়ি চেঞ্জ করে 3 পিস পরে বাইরে এসে দেখে তার বর আর শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। অনু জানে কেন তার শাশুড়ি মা এই ঘরে এসেছে। এই মেয়ে, তুমি চলো, গেস্ট রুমে থাকবে। সরি শাশুমা, আমি গেস্ট রুমে থাকতে পারবো না। যে রুমে আমি আছি সেই রুমে 3 মাস থাকবো। তুমি এই রুমে থাকলে আমার ছেলে কোন রুমে থাকবে? কেন, আপনার ছেলে গেস্ট রুমে থাকবে, যে রুমে আমার থাকার কথা ছিল, বুঝেছেন? আমার সব দরকারি কাগজপত্র এই রুমে থাকে। সোনা জামাই, তোমার দরকারি সব কিছু তুমি সময় করে নিয়ে যাবে, কেমন? বাড়ির বউ না হলেও আমি তোমার বউ, এই কথা কিন্তু ভুলে যাবে না। যেহেতু তোমার বউ সেহেতু তোমার সবকিছুর উপর আমার অধিকার আছে। সেদিক বিবেচনা করে আজ থেকে আমি তোমার রুমেই থাকবো। সমস্যা তোমার মায়ের, আমার না। আমি কেন নিজের অধিকার ছাড়তে যাব? নিজের ভালো পাগলও বোঝে, আমি কেন বুঝবো না বলো? আচ্ছা, সমস্যা নেই, তুমি থাকো, আমি রুমটা চেঞ্জ করছি। এই মেয়ে, তুমি বেশি বাড়াবাড়ি করছো। তোমার জন্য আমার ছেলে কেন কষ্ট করতে যাবে?
আপনার সমস্যা আমাকে নিয়ে, আমার তো সমস্যা আপনাকে নিয়ে না। সমস্যা যেহেতু আপনার, তাই আপনার ছেলেই করবে কষ্টটা, নয়তো আমি কষ্ট করতে যাব কেন? দেখেছিস কি বেয়াদবি, এই মেয়ে নাকি তোর বউ। শাশুমা, একদিনের পরিচয়ে যদি কারো সম্পর্কে মানুষ জানতে পারতো, তাহলে কেউ অন্যকে বছর ধরে কাউকে জানতে বুঝতে পার করে দিত না। থাক মা, অনেক রাত হয়েছে, তুমি অনুকে এই রুমে থাকতে দাও, আমি গেস্ট রুমে যাচ্ছি। এই রাতের বেলা ঝামেলা ভালো লাগছে না আমার। আরিয়ান সোজা গেস্ট রুমে চলে যায়। এদিকে আয়েশা বেগম রাজের মায়ের সাথে গল্প করতে থাকে ড্রয়িং রুমে বসে। ভাবি, তুমি ওই মেয়েকে আরিয়ানের বউ হিসেবে মেনে নেবে 3 মাস পরে? আমাকে কি এত বোকা ভেবেছ যে এই মেয়েকে বাড়ির বউ হিসেবে মেনে নেব? তাহলে কি করবেন ভাবি? কাল সকাল হোক না কেন, দেখো ওই মেয়েকে কিভাবে হেনস্থা করি। প্রতিদিন এমন ব্যবহার করব যাতে করে ওই মেয়ে নিজে এই বাড়ি থেকে চলে যায়। তাতে এমন হবে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কেন ভাবি? আরে ওই মেয়ে নিজে নিজে বাড়ি ছেড়ে চলে গেলে আমাকে তো কেউ কিছু বলবে না, এটাই আমার উদ্দেশ্য। দেখো না, কাল সকাল থেকে ওই অনুকে হাল বেহাল করি। এই না হলে আমার এত স্বাদের ভাবি আপনি। দেখা যাক না এবার কে জিতবে, শাশুমা না তার বৌমা। পরের দিন সকালে চৌধুরী বাড়ির কারো ঘুম ভাঙার আগে অনু ঘুম থেকে উঠে নামাজ পড়ে সবার জন্য নাস্তা রেডি করে ডাইনিং টেবিলে বসে থাকে। আয়েশা বেগম ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে আসছিল। আসসালামু আলাইকুম শাশুমা। এমন আচমকা অনুর সালাম শুনে আয়েশা বেগম চমকে ওঠে, কারণ এত সকালে সে এই বাড়ির কাউকে কখনোই উঠতে দেখেনি। তারপর আয়েশা বেগম ডাইনিং রুমের ভেতরে প্রবেশ করে তার তো একদমই আকাশ থেকে পড়ার মতো অবস্থা হয়ে যায়। এই মেয়ে তাহলে কোন কাক ভরাটাকে উঠেছে, আল্লাহই ভালো জানে। পুরো ডাইনিং টেবিল সকালের নানান রকম আইটেম দিয়ে সাজিয়ে রাখা। পুরো টেবিলে তুমি যতই সাজিয়ে রাখো না কেন এত শত আইটেম দিয়ে, একটা আইটেমের সাজিয়ে নেই তা আমি খুব ভালো করে জানি। শাশুমা, সকালের নাস্তা এ বাড়ির বউদের বানানোর নিয়ম, এটা আমি জানি। তাই শ্বশুরবাড়ির প্রথম সকালে সবার জন্য নাস্তা বানিয়ে দিনের শুরুটা করেছি। থাক থাক, এত বেশি কথা বলার দরকার নেই। সবাই যখন খাবারগুলো মুখে তুলতে পারবে না, তখন তাদের জন্য অন্য কিছুর তো ব্যবস্থা করতে হবে। যাই, আমি সেই ব্যবস্থা করে আসি। শাশুমা, আমি এতটা খারাপ খাবার বানাই না যে অন্য কেউ মুখে দিতে পারবে না। প্রথমে দেখতে সুন্দর হলে কি হবে, এর স্বাদ আছে কিনা কে জানে। আচ্ছা, সবাই আসুক, তারপর না হয় দেখা যাবে সবাইকে কি বলে খাবার খেয়ে। এমন সময় সবাই নাস্তা করার জন্য নিচে ডাইনিং রুমে চলে আসে। গুড মর্নিং মাই ডিয়ার সুইট ওয়াইফ। অনু তার উত্তরে শুধু একটা মিষ্টি হাসি ফেরত দেয় আরিয়ানকে। ওয়াও, কতদিন পর তোর হাতের তৈরি নাস্তা খাবো, তা ভাবতেই জিভে পানি চলে আসছে। এই সব কিছু তুমি একা তৈরি করেছো অনু? জি, আমার স্বাদে বর। আরিয়ান, তোর ভাগ্য খুব ভালো। বউ বাড়িতে রাতে আসছে, সকালে বউ রান্নাঘরে। বিয়ের পরের দিন সকালে বউয়ের হাতের খাবার খাওয়ার ভাগ্য কয়জনের হয়? আরিয়ান, তুই তো ভাগ্যবান ব্যক্তি, এত ভালো ভাগ্য তোর। এত নাচাটাচি করার দরকার নেই। এত রান্না করতে গিয়ে আমার রান্নাঘরে যে কি বেহাল দশা করে রাখছে তা আল্লাহ জানে। শাশুমা, আপনি যান, আপনি আপনার রান্নাঘর পরিষ্কার করে আসেন। সব কাজ আমি করলে হবে নাকি বলেন? রান্না করা আমার দায়িত্ব, রান্নাঘর পরিষ্কার করা না। দেখছো সবাই কি বেয়াদব মেয়ে, রান্না করবে সে আর রান্নাঘর পরিষ্কার করব আমি। এই মেয়ে, আমাকে কি বাড়ির কাজের মেয়ে মনে করো তুমি? শাশুমা, কাজ করার জন্য কাজের মেয়ে আছে, আপনাকে কেন কাজের মেয়ে ভাবতে যাব? আপনি তো কাজের নামে শুধু 3 বেলা রান্না বাড়া পারেন, তাছাড়া অন্য কোনো কাজ কি কখনো ভুলেও করেন বলুন? তোরা কেউ কিছু বলবে না? এই মেয়েটা কখন থেকে কত কথা বলছে আমাকে। মা, এটা তোমাদের ব্যাপার, এখানে বাড়ির ছেলেরা কি বলবে? আমরা তো রান্নাঘরে কাজ করি না, তাই সেই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। আরিয়ানের মুখে এমন কথা শুনে হন করে সেখান থেকে সোজা রান্নাঘরে চলে যায়। আয়েশা বেগমের পিছনে পিছনে বাড়ির সবাই চলে যায় রান্নাঘরের দিকে। আয়েশা বেগম তো রান্নাঘরে এসে একদম হাঁ হয়ে যায়। কি মা, তোর ছোট বউ মতো সেই রকম কাজের। সে শুধু অফিসে পারফেক্ট না, সংসারের কাজেও পারফেক্ট। অনুভবী রান্নাঘর একদম পরিষ্কার করে রাখছে, আমাকে কোনো কাজ করতেই দেয় নাই, নিজে নিজে সব কাজ একাই করছে। রান্নাঘর পরিষ্কার করাটা বড় ব্যাপার না, রান্না করে রাখছে তো এক গাধা, এগুলো খেয়ে দেখতে হবে খাওয়ার যোগ্য কিনা। এরপর সবাই আবার ডাইনিং রুমে ফিরে আসে। সবাই যার যার মতো খাবার খেতে শুরু করে দেয়। খাবার খাওয়ার সময় সবাই অনুর রান্নার অনেক প্রশংসা করে। আয়েশা বেগম তো অনুর এত প্রশংসা শুনে তেলে বেগুনে জ্বলতে থাকে। ভাবি, যাই বলেন,
বৌমা কিন্তু সত্যি কাজের অনেক, এটা মানতেই হবে। রান্না বান্না করতে পারলে সব হয় না। এদিকে বিকেলবেলা চৌধুরী বাড়িতে মেহমান এসেছেন। তাদের দেখে আয়েশা বেগম এত খুশি তা ভাষায় প্রকাশ করা যাবে না। আয়েশা বেগম তার ভাবি রিনা বেগমকে জড়িয়ে ধরে। ভাবি, তোমাদের এতদিন পর তাহলে এই ননদের কথা বুঝি মনে পড়েছে? আরে কি যে বলো না তুমি, তোমার কথা তো আমাদের সব সময় মনে পড়ে, তবে সমস্যার সময়ের জন্য আসা হয় না। থাক ভাবি, আর কিছু বলতে হবে না। তোমাদের দেশ বিদেশ ঘোরাঘুরির সময় হয়, কিন্তু আমাদের বাড়িতে আসার সময় হয় না। বুঝি, আমি সব বুঝি। বুঝেছো ভাবি? তোমার যা ইচ্ছা তুমি তাই বোঝো, কি আর করার। ভাবি, আমাদের আদিল কোথায়? তাকে তো দেখছি না। তোমার পেছনে তাকিয়ে দেখো। পুপিজান, তোমাকে অনেক মিস করেছি। তার থেকে বেশি আমি আমার ভাইদের মিস করেছি। তারা কোথায়? আমাকে মিস করলে দেখা করতে আসতে মাঝে মধ্যে। তোমার ভাইয়েরা সবাই তাদের কাজ নিয়ে ব্যস্ত, একটু পর চলে আসবে। ফুফি, ওই দুজন কে? নীল শাড়ি পরা মেয়েটা রাজের বউ, আকাশি শাড়ি পরাটা আরিয়ানের বউ। হাই, আমি আদিল, আরিয়ানের কলেজের টুকরো মামাতো ভাই। তোমার নাম কি আকাশি পরি? আমি মিসেস আরিয়ান চৌধুরী। এই বাড়িতে আরিয়ানের অবর্তমানে এটাই আমার পরিচয়। আরিয়ান আসলে না হয় আমার পুরো পরিচয় ডিটেলে ওর থেকে জেনে নেবেন। আমি তোমার উত্তরে সন্তুষ্ট না, তবে তোমার কথার অ্যাটিটিউড আমার খুব ভালো লেগেছে। আই লাইক ইউর অ্যাটিটিউড। দেখতে হবে না বউটা কার? যেমন আমি তেমন আমার বউয়ের অ্যাটিটিউড লেভেল ব্রো। ভাই, বিয়েটা একাই করে নিলে, আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না? আসলে সবটা এত তাড়াতাড়ি হয়ে গেছে যে আর কিছু বলার সময়ই হয়ে ওঠেনি। সমস্যা নেই ব্রাদার, আমি যখন এসেছি তখন আমার সবটা উসুল করে নেব। আচ্ছা ঠিক আছে, তোর যা খুশি তুই তাই করবি। আমার রুমে এক কাপ কফি নিয়ে আসো। জি বলে তাড়াতাড়ি করে কফি বানিয়ে আরিয়ানের রুমে চলে যাই। দেখছো ভাবি, কি বেয়াদবি! তোমার সাথে আলাপ না করে নিজের বরের পেছনে পেছনে চলে গেছে। তুই তাড়াতাড়ি যা, ওদের রোমান্সের মাঝে বাহাত দিয়ে আয়। আয়েশা বেগম তাড়াতাড়ি করে আরিয়ানের রুমের দিকে যেতে থাকে। অনু আরিয়ানের রুমে এসে দেখে আরিয়ান ফ্রেশ হতে বাথরুমে চলে গেছে। তাই সে চুপচাপ দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। এমন সময় অনু চোখ বাইরে যেতেই দেখে ওর শাশুমা এদিকে আসছে। অনু রুমের ভিতরে ঢুকে শাশুমার মুখের উপরে দরজাটা বন্ধ করে দেয়। এই বেয়াদব মেয়ে, দরজা খোলো বলছি। আমার ছেলের রুমে তুমি কি করো? বাইরে বেরিয়ে আসো। শাশুমা, আপনার ছেলের একমাত্র বউ আমি। আপনার প্রতি তো আমারও কিছু দায়িত্ব আছে, তাই না? কি বলতে চাইছো তুমি? আপনাকে দাদিমা বানানোর দায়িত্ব আছে না আপনার? 3 মাসের মধ্যেই আমি আপনাকে মিষ্টি মুখ করাবো শাশুমা। আরিয়ানের মা এই কথা শুনে তাড়াতাড়ি রাজের মা আর রিনা বেগমকে ডাকতে চায়। এদিকে বাথরুম থেকে আরিয়ান বাইরে এসে দেখে অনু দুষ্টু হাসি দিচ্ছে। আরিয়ান গিয়ে অনুকে পিছন থেকে জড়িয়ে ধরে, ওর ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। অনু আরিয়ানের এমন আচমকা স্পর্শে পুরো বরফের মতো জমে যায়। এখনো তো রোম্যান্সের রটা শুরু করিনি, তাতে তোমার এই অবস্থা। যখন রোম্যান্স করবো তখন তোমার কি অবস্থা হবে ভেবেই আমার খুব হাসি পাচ্ছে। ও গো আমার স্বাদের বর, তুমি যেমনটা ভাবছো আমি এতটা ভীতু না। আসলে এতটা কাছে তো তুমি কোনো দিন আসো নাই, তাই হঠাৎ আচমকা এমন হওয়াতে ভয় পেয়ে গেছিলাম। তা আমার এই মিষ্টি বউয়ের ঠোঁটের দুষ্টু হাসিটার রহস্যটা কি জানতে পারি? শাশুমাকে বলেছি তাকে 3 মাসের মধ্যে দাদিমা বানিয়ে দিব। তুমি তো ফার্স্ট, তা তো আমি জানতাম না। চলো তাহলে দেরি কিসের, বাচ্চার জন্য যা যা করা তাই করি। এই তো ছেলেদের শুধু একটু অনুমতি দরকার, তাহলেই লুচুগিরি শুরু। আরে তোমাকে বাবা বানানো সে কথা আমি একবারও বলেছি? বোকা কোথাকার, তোমার মাকে ভয় দেখানোর জন্য বলেছি এই কথা। বাহ, কি ভালো বউ আমার। তবে সে বউ আমার মনের কষ্ট বোঝে না, এইটুকু রাখবো কোথায়? আপাতত এই ঠান্ডা কফির মগেই রাখো। এই তুমি পাগল হয়ে গেলে নাকি? এত ঠান্ডা পানি হয়ে যাওয়া কফি কি খাওয়া সম্ভব? কেন সম্ভব না? সামনে এত হট বউ দাঁড়িয়ে আছে, তাকে দেখে ঠান্ডা কফিকে গরম ভেবে খেয়ে নাও। যেমন তুমি তেমন তোমার শিয়াল মামা মার্কা বুদ্ধি। আমার বুদ্ধি যেমনই হোক, তাতে তোমার কি? আমারই তো সবকিছু, বউটা যে আমার। আচ্ছা থাক, এত বউ বউ করতে হবে না। আমি রান্নাঘরে গিয়ে তোমার জন্য আবারও কফি বানিয়ে ফুলের হাতে পাঠিয়ে দিচ্ছি। অনু চলে যেতে লাগে, তার আগে আরিয়ান অনুর হাত ধরে রাখে। অনু আরিয়ানের দিকে তাকিয়ে দেখে আরিয়ান ওই ঠান্ডা কফির মগে চুমুক দিয়ে সেই কফির মজা নিয়ে খাচ্ছে। বউয়ের হাতে বানানো খাবার কি কখনো খারাপ হতে পারে? এটা একদম ঠান্ডা পানি হয়ে যায়নি, তুমি আবার বানাবে।
আর সেই সময় পর্যন্ত তুমি আমার চোখের সামনে থাকো। আবার চোখের তৃষ্ণা মিটে যাবে তোমাকে দেখার। অনু একটু লজ্জা পেল, আর সে লজ্জা পেয়ে মাথাটা নিচু করে দিল। এমন সময় আরিয়ান এসে টুক করে অনুর কপালে একটা চুমা দিয়ে দেয়। অনু সোজা গিয়ে আরিয়ানের 2 গালে 2টা চুমা দিয়ে দেয়। তারপর দরজা খুলে সামনে তাকিয়ে দেখে অনু আরিয়ান দুজনে একসাথে অবাকে শীর্ষে উঠে গেছে। অনু আরিয়ানের মুখের দিকে তাকিয়ে থাকে। আরিয়ান অনুর দিকে তাকিয়ে আবারও বাইরে দেখে। আমি কোনোদিনও ভাবতে পারিনি আমার বাড়ির মহিলারা আমার ফালতু কাজ করবে। আপনার কেমন রুচির মানুষ তা আমি জানি না। নতুন বিবাহিত নবদম্পতির রুমের বাইরে আড়িপাতা আপনাদের শোভা দেয় না। এখন ছেলে মেয়েদের বিয়ে দিয়েছেন, তাদেরকে এখন তাদের মতো পার্সোনাল জীবনটা নিজের মতো করে এনজয় করতে দিন। এভাবে ছেলে বউয়ের দরজার সামনে দাঁড়িয়ে থেকে ছেলে বউয়ের সম্মানের সাথে নিজের সম্মানও তো মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন। এই মেয়ে, বেশি বেয়াদবি করবে না। অনু আর কিছু না বলে সোজা নিচে রান্নাঘরের দিকে চলে যায়। আপনাদের খুব বার বেড়েছে। অনু যে কি জিনিস তা তোমরা হাড়ে হাড়ে বুঝবে। যাও নিচে যাও এবার। ওরা সবাই নিচে চলে যায়। এদিকে আরিয়ান ভাবতে থাকে, এইভাবে আর যাই হোক সুখে সংসার করা যায় না। এক্ষুনি সবকিছু থামিয়ে দেওয়া দরকার, বড় কোনো সমস্যার সৃষ্টি হওয়ার আগে। তার আগে আমাকে যা করার করতে হবে, তা আমি খুব ভালো করে জানি। ভুলটা আমারই, জানতাম এমন সমস্যা হবে। তারপরও বাড়ির মহিলাদের ওপর ভরসা করা মোটেও আমার উচিত হয়নি। 3 মাথা যখন এক স্থানে হয় তখন শয়তান সেখানে উকি দেবেই, এইটাই নিয়ম হয়তো। এদিকে অনু রান্নাঘরে এসে মুরগির গোস্ত টুকরো করতে থাকে। যত রাগ ছিল সবটা গোস্তের ওপরে দিয়ে জোয়ার বয়ে যাচ্ছে। বুড়ি, এইবার একটু শান্ত হয়ে যা প্লিজ, নয়তো এই গোস্তগুলো কেউ খেতে পারবে না, একদম পেঁয়াজ কুচি হয়ে যাবে। বাড়ির বউ খারাপ হবে না ভালো হবে সবটা নির্ভর করে সেই বাড়ির পরিবেশের উপর। কিন্তু এই বাড়ির যে পরিবেশ, তাতে আমার মনে হয় আমি তার ছেলের বউ না, তারা আমার ছেলের বউ, আমি তাদের শাশুড়ি। সব দায় আমার, তাদের সঠিক পথ আমাকেই দেখাতে হবে। এটা কোথাকার নিয়ম আমাকে বলবেন? দেখ অনু, ভুল মানুষ মাত্রই হয়, তবে ভুল থেকে মানুষকে শিক্ষা নেওয়া উচিত। এখন বাড়ির বড়রা সবাই ভুল করছে, তাদের ভুলগুলো অবশ্যই আমাদের ধরিয়ে দেওয়া উচিত। সব কাজ কঠোরভাবে সমাধান করা সম্ভব না, তেমন কোনো কাজ সহজে হয়ে যাবে এটারও কোনো মানে হয় না। মাঝে মধ্যে ভালোবাসা দিয়ে বুঝিয়ে তাদের ভুলগুলো ধরিয়ে দিতে হয়, যাতে কেউ মনে কষ্ট না পায়, আবার তারা নিজের ভুলটা বুঝতে পারে। তুমি কি বলতে চাইছো? আমি তোমাদের সাথে যা ব্যবহার করছি তা ভুল? তারা কেমন ব্যবহার করছে তাদের বাড়ির নতুন বউয়ের সাথে তা তোমাদের চোখে পড়ে না? তাদের উচিত আমাকে শিখিয়ে পড়িয়ে নেয়া, আর তারা কিনা আমাকে তাদের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করে দিয়েছে। উফ! আমি কিন্তু এইবারও তোকে ভুল বলি নাই। তুই তো এমন মেয়ে যে কিনা সবাইকে সোজা পথ দেখাতে পারে। তবে এটা ভুলে যাবি না, একটা পরিবারের পরিবর্তন কিন্তু আমরাই আনতে পারি, এই কাজ বাহিরের কেউ করতে পারবে না। নিজের বাড়ির মানুষদেরকে তো পরিবর্তন আমরাই করতে পারি, অন্য কেউ করবে না। তবে আমি এটাও ভালো করে জানি কিভাবে এদের সোজা পথে আনতে হবে। তোর উপর আমার বিশ্বাস আছে। বাহ, এখানে তো দেখছি 2 বোন মিলে যুক্তি পরামর্শ করা হচ্ছে। তা বাচ্চা, এত পরামর্শ করে কি আমাদের বাড়ি ছাড়া করবে নাকি? বাড়ি ছাড়া হবার ইচ্ছে থাকলে হতেই পারেন, আমরা তার এতে আর কি আছে। না মামি, আপনি ভুল বুঝছেন, আমরা এমন কোনো কথা বলছিলাম না। বৌমা, বড়দের মুখে মুখে একদম তর্ক করবে না, আমার এইসব একদম পছন্দ না। আজ শাশুড়ি হয়েছি, একদিন আমরা তোমাদের মতো বউ ছিলাম বাড়ির। থাক রিদি আপু, মার কাছে মাসির বাড়ির গল্প করে লাভ নেই। রিধি, তুমি অনু থেকে দূরে থাকবে। ওই মেয়ে তোমার বোন আগে ছিল, এখন সে তোমার যা হয় সে কথা ভুলে যাবে না। শ্বশুর বাড়িতে বোনের সম্পর্কের কোনো মূল্য থাকে না, এখানে সে তোমার যা, এটাই বড় কথা। মা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন এটা আমার শ্বশুর বাড়ি না, এটা আমার নানা শ্বশুরের বাড়ি। আমি তো বিয়ের পর নিজের শ্বশুরের বাড়িটা এখন পর্যন্ত চোখেই দেখি নাই, যেখানে নিজের শ্বশুর বাড়িতেই যতদিন না যাচ্ছি ততদিন অনুকে যা ভাবতে পারবো না। অনু আমার বোন ছিল, সে সারা জীবন বোন থাকবে। আজ রাজ বাড়িতে আসুক, ওর কাছে বিচার দেব। এই মেয়ে আমাকে আমার বাপের বাড়ি নিয়ে কথা শোনাচ্ছে। মা, কথা শোনায় নাই, এটা আপনার ভাইয়ের কষ্টের টাকায় তৈরি করা বাড়ি। সে বাড়িতে এসে আমরা সবাই দইয়ের উপরে মাছের মতো বসে আছি। তারা ইচ্ছে করলে আমাদের মাছি ভেবে যে কোনো সময় তাড়িয়ে দিতে পারে। তাই এই বাড়িতে আমরা মেহমান হয়ে 2 দিনের জন্য আসতে পারি, সারা জীবনের জন্য থেকে যেতে পারি না। আমার শ্বশুরের যদি ঘরের তৈরি ঘর থাকে
তবুও সে ঘরটা হবে আমার সংসার। এখানে সংসার করাটা আমার কাছে চড়ুই পাখির বাসার মতো মনে হচ্ছে। হ্যাঁ রিদি আপু, বিয়ের পর বরের সব কিছু নিজের হয়, ঠিক তেমন বউয়ের সবটা বরের কাছে আপন হওয়া উচিত। এটা আমার শ্বশুরের বাড়ি। এই বাড়ির ওপর আমার আর রিমি আপুর যতটা অধিকার আছে ততটা অধিকার তোমার নেই, ঠিক আছে? তার মানে এই নয় যে ফুপু আর ভাইয়ের বাড়ি এসে থাকতে পারবে না। অবশ্যই ফুপুর বাড়ি যখন ইচ্ছে হবে তখনই সে এসে বেরিয়ে যাবে, তোমরাও যাবে। তাই বলে যদি কেউ তার বাবার বাড়িতে সংসার করা শুরু করে দেয় তাহলে সে বাড়িতে মেয়ের আদর কমে যায়, এমনকি সম্মান আর আগের মতো থাকে না। কোনো ননদ যদি তার ভাইয়ের সংসারে কর্তৃত্ব ফলাতে শুরু করে দেয় তাহলে একটা সময় সেই সংসারের পরিবেশ বিষাক্ত হয়ে যায়। মা, আজ যদি আপনি আপনার বাড়িতে থাকতেন তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। আমাদের তো ছোট পরিবার, আমি, মৌ, রাজ আর আপনি, আমরা চারজন মিলেমিশে তো খুব সুখে দিন কাটাতে পারি। আমি কেন নিজের শ্বশুরের ঘর রেখে পরের ঘরে চড়ুই পাখির মতো বাসা বাঁধতে যাব? মা, ভাবি একটা কথাও ভুল বলে নাই। আমার বাবার কি বাড়ি নেই? আমাদের নিজের বাড়ি থাকতেও আমরা মামার বাড়িতে পড়ে আছি কেন বলতে পারো? শুধুমাত্র তোমার জেদের জন্য। আমরা মামার বাড়ি মাঝে মধ্যে বেড়াতে আসব, কত মজা করব, আমাদের কত আদর থাকবে। কিন্তু তোমার জন্য বাবা মারা যাবার পর থেকে এখানে আছি। কই একবারও কি তোমার নিজের সংসারের কথা মনে পড়ে না? সেই ঘরবাড়ির কোন অবস্থায় পড়ে আছে একবারও খোঁজ নিয়েছো? সে বাড়ির কোনো তোদের দেখছি কথা কেচির মতো চলছে। আমাকে বেশ ভালো জ্ঞান দিতে এসেছিস সকলে মিলে। তোমাকে কিছু বলাটাই বৃথা। আজারে তোমাকে কিছু কেন যে বলতে আসছিলাম আল্লাহ জানে। দেখছো আয়েশা, বাড়িতে দুদিন এই মেয়েগুলো আসতে না আসতে সংসার নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। দুদিন পর দেখা যাবে এরা সম্পত্তির জন্য 3 ভাইয়ের মাঝে ঝগড়া বাঁধিয়ে দেবে। এই 3 বোন দেখছি খুবই বিপজ্জনক। এদের থেকে তোমরা আর ছেলেরা দূরে থাকো, বুঝলে? সম্পর্কে তো মামি শাশুড়ি হন আপনি। আপনি ননদের বাড়িতে বেড়াতে এসেছেন, এখানে বেড়াতে এসে অন্যের সংসারে এসে নাক গলাটা উচিত হচ্ছে আপনার? বলুন, আমাদের ব্যক্তিগত ব্যাপার, এটা নিজেদের মধ্যে বুঝে নিতে দিন। এই মেয়ে, ভুলে যাবে না এটা আমার ননদের সংসার। ভুলে যাবেন না, আমি এই বাড়ির বউ। সংসারটা যেমন আপনার ননদের, এখন থেকে ঠিক সেই পরিমাণ অধিকার সহ এটা এখন থেকে আমাদের সংসার, ঠিক আছে? তাই আমাদের সংসারে প্লিজ নাক না গলালে খুশি হব। আয়েশা, কিছু বলবি না? তোর ছেলের বউ আমাকে কত কথা শোনাচ্ছে, দেখছিস? বেয়াদব মেয়ে, তুমি কোন সাহসে আমার ভাইয়ের বউকে অপমান করছো? আপনি যদি নিজের ছেলের বউকে সবার সামনে অপমান করতে পারেন তাহলে আমাকে তো নিজের সম্মান বাঁচাতে আওয়াজ তুলতেই হবে, তাই না শাশুমা? মা, আপনি যদি আজ মেহমান হয়ে যদি এই বাড়িতে আসতেন তাহলে আমাদের বাসার জন্য ওদের এত সমস্যা হতো না। মেহমান যদি বাড়ির মানুষ হতে চেষ্টা করে তাহলে সেই বাড়ির পরিবেশ দূষিত হয়ে যায়। আজ এই বাড়ির অবস্থা দেখে আমাদের তাই মনে হচ্ছে। অনু কোনো কিছু না বলে সোজা বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। মামিমা আপনার ছোট ছেলের বউ এই রাতের বেলা বাড়ি ছেড়ে চলে গেছে, তাকে আটকানো উচিত ছিল আপনার। আমরা এই বাড়িতে মাত্র 2 দিনের অতিথি। অনু আর রিমি সারা জীবন থাকবে এই বাড়িতে, এই কথাটা ভুলে যাবেন না। আমাদের থেকে কাছের মানুষ কিন্তু ওরা আপনার। আমরা আপনাদের সুখের সময় আসব আর ওরা আপনাদের দুঃখের সময় সব সময় পাশে থাকবে। তাদের বাড়ির বউ না ভেবে একবার মেয়ে ভেবে দেখবেন প্লিজ। চলো ভাবি, আমরা রুমে যাই। আজ ভাইয়ারা বাড়িতে আসলে তাদের সব কিছুর বিচার করতে বলবো। এদিকে 4 ভাই বাইরে আড্ডা দিয়ে বেশ রাত করে বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়িতে এসে দেখে বাড়ির পরিবেশটা একদম ঠান্ডা। এতটা ঠান্ডা পরিবেশ ওদের কারো সহজে হজম হচ্ছে না। কোথাও তো কিছু না কিছু গন্ডগোল নিশ্চয়ই আছেই। এদিকে 4 ভাই বাইরে আড্ডা দিয়ে বেশ রাত করে বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়িতে এসে দেখে বাড়ির পরিবেশটা একদমই ঠান্ডা। এতটা ঠান্ডা পরিবেশ ওদের কারো সহজে হজম হচ্ছিল না। আচ্ছা, এইটা আমাদের বাড়ি তো, নাকি ভুল করে অন্য কারো বাড়িতে চলে আসছি? এটা তো আমাদের বাড়ি, তবে পরিবেশটা বদলে গেছে কিভাবে তাই বুঝতে পারছি না। আরে তোমরা এমন ভাব করছো কেন? বাড়ির পরিবেশ বদলে গেছে, তাতে সবার খুশি হওয়া দরকার। সবাই খুশি না হয়ে অযথা টেনশন করছো।
না আদিল, তুমি বুঝবে না। এই বাড়ির শান্ত পরিবেশ কোনো না কোনো বড় ঝড়ের দিকে ইশারা করছে, তা আমরা খুব ভালো করে বুঝতে পারছি। অনুভাবী বাড়ি ছেড়ে চলে গেছে। হোয়াট? এসব কি ফালতু কথা বলছো? তোমার মাথা ঠিক আছে তো? এই তুই জানিস কার কথা বলছিস? অনু কখনো বাড়ি ছেড়ে চলে যাবার মতো মেয়ে না। সে সব রকম পরিস্থিতি মোকাবেলা করতে জানে। অনু সব রকম পরিস্থিতি মোকাবেলা করতে জানতো, তবে শ্বশুর বাড়ি যে এমন হবে তা তো সে আগে থেকে জানতো না। কি বলতে চাইছো তুমি? আমার বোন তোমার মা মামিদের কথার সামনে নিজেকে বেশি সময় দাঁড় করিয়ে রাখতে পারে নাই, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও সে বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। রেডি বাড়িতে কি হয়েছে তা যদি একটু ক্লিয়ার করে বলতে তাহলে খুব ভালো হতো, সবাই সবটা জানতে পারতাম। আমি বলছি কি হয়েছিল অনুভাবীর সাথে। এরপর মো ওদের কাছে সব কথা ডিটেলসে বলে দেয়। মোবের মুখে সব কথা শোনার পর আরিয়ানের তো রাগে পুরো শরীর চলে যাচ্ছিল, কিন্তু আজ আছে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। রাগের বসে আরিয়ান বাড়ির ড্রয়িং রুমে সব দামি দামি কাজের শোপিস সহ ফুলদানি সব ভেঙে সবকিছু এলোমেলো করে দেয়। আয়াত কি আরিয়ানকে থামাতে চেষ্টা করে, কিন্তু পারে না। তা দেখে রাজ, আদিল তিনজন মিলে আরিয়ানকে ধরে রাখে। এইরকম শব্দে রিনা বেগম, আয়েশা বেগম, রাজের মা সবাই নিচে ড্রয়িং রুমে চলে আসে। আয়েশা বেগম এসে দেখে আরিয়ানের দুই চোখ রক্তের মতো লাল হয়ে আছে, নাক মুখ পুরোটা লাল হয়ে আছে। অতিরিক্ত রাগের জন্য কপালের পাশে রগগুলো ফুলে আছে। আর সব থেকে বড় ব্যাপার হলো ওর মা ছেলের হাতের দিকে তাকিয়ে দেখে ওর হাত কেটে রক্ত ঝরে পড়ছে। ছেলের হাতে রক্ত দেখে আয়েশা বেগম তাড়াতাড়ি আরিয়ানের কাছে গিয়ে হাতটা ধরে। তখন আরিয়ান নিজের হাত এক ঝটকানি দিয়ে মায়ের হাত থেকে সরিয়ে নেয়। আয়াত ভাই, মাকে বলো এখান থেকে চলে যেতে, আমার তার চেহারা দেখতে ঘৃণা লাগছে। এরা সবাই মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে যে ব্যবহারটা করে তা ভাবতেও কাটা আমার ঘিন ঘিন করছে। দেখেছো আয়েশা, তোমার ছেলেটাই বইয়ের জন্য আমাকে কত খারাপ কথা শোনাচ্ছে। আয়াত, আরিয়ানের হাতে ব্যান্ডেজ করে দাও তাড়াতাড়ি। তুমি দেখতে পাচ্ছ না তোমার ভাইয়ের হাত দিয়ে কিভাবে রক্ত ঝরে পড়ছে? তুমি না আমাদের মা, তাহলে তোমার ছেলের হাতের বাইরে ঝরে যাওয়া রক্ত দেখলে শুধু একবারও কি দেখেছ মা তোমার ছেলের হৃদয়ের মাঝে কি পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে? না, তুমি তো দেখতে পাবে কি করে? তোমার চোখে তো শাশুড়ি হবার চশমা দিয়ে রেখেছ। তুমি যে আমাদের মা সে কথাটা বলে বসে আছো। থাকো মা, তুমি শাশুড়ি মার অ্যাটিটিউড নিয়ে। আমরা চলে যাচ্ছি তোমার চোখের সামনে থেকে। আরিয়ানের মা কিছু বলবে তার আগে আয়াত আরিয়ানের হাত ধরে বাড়ির বাইরে বাগানে নিয়ে চলে আসে। আরিয়ানদের পিছন পিছনে আদিল, রাজ, রেডি, মো চলে যায়। আয়েশা বেগম ড্রয়িং রুমের ভিতরে দাঁড়িয়ে থাকে পাথরের মতো। তুমি আমার বউ, কথা ভাবতে আমার রুচিতে লাগছে। আমার বউ তার নিজের সন্তানের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারে না, আমি কখনো কল্পনাতেও ভাবতে পারি নাই। আয়েশা বেগম কিছু বলবে তার আগে আরিয়ানের বাবা চলে যায়। ওরে, ওরা 2 দিন রাগ করে থাকবে, তারপর তোমার সবকিছু তোমারই হবে। আয়েশা বেগম আর কিছু বলে না, চুপচাপ হয়ে যায়। এদিকে আয়াত মৌকে ফার্স্ট এইড বক্স আনতে বলে। মৌ বাড়ির ভিতরে দৌড়ে গিয়ে তাড়াতাড়ি করে ফার্স্ট এইড বক্স টেনে আয়াতের হাতে ধরিয়ে দেয়। আয়াত পরম যত্নে ভাইয়ের হাতে ড্রেসিং করে ব্যান্ডেজটা করে দেয়। মা আজ এই কাজ কিভাবে করতে পারছে? আমার ভাবতেও কেমন যেন অবাক লাগছে। সে আমার মা, এত শিক্ষিত হয়ে এমন কাজ করে কি করে? শিক্ষিত হলে কি সত্যি মানুষের মতো মানুষ হওয়া যায়? সবাই একদম চুপ করে আছে, কারো মুখে কোনো কথা নেই। আসলে এমন পরিবেশ পরিস্থিতি তো কি বলা যায় তা ওদের কারো জানা নেই। আমি কোন মুখে আবির ভাইয়ের সামনে যাব? অনুকে বাড়ি থেকে ফিরিয়ে আনতে? তা কোনো প্রশ্নের উত্তর যে আমার জানা নেই। ভাইয়া, আপনি চিন্তা করবেন না, রিমি আপু আছে অনুর সাথে, তাই সবটা ম্যানেজ করে নেবে। তবে এই বাড়ির পরিবেশটা ঠিক করেন, তাহলে হবে। আমি জানি আমার এই বাড়ির পরিবেশটা ঠিক কিভাবে ঠিক করতে হবে। তুই কি করবি আরিয়ান? যা করার তাই করবো ব্রাদার। তাই বলে সোজা গ্যারেজ থেকে নিজের গাড়ি নিয়ে বাইরে চলে যায়। আল্লাহ জানে এই আরিয়ান আবার কোন বিপদ নিয়ে আসবে সবার জন্য। কোনো বিপদ যদি ভালো কাজে লাগে তাহলে বিপদ ভালো, তাই নয় কি? এদিকে পরের দিন সকালে আরিয়ান অনুর ভিলাতে ফিরে আসে, তবে একা নয়, তার সাথে আরেকজন ফিরে আসে এই বাড়িতে, যাকে দেখে আয়েশা বেগমের হাত থেকে পানির গ্লাসটা পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। রাজের মার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। কি হলো মা, তোমার মুখের ভাষা কোথায় হারিয়ে ফেলছো? গলা শুকিয়ে আসছে বুঝি? দাঁড়াও, এই নাও পানি পান করো, তারপর না হয় কর্কশ কণ্ঠে তোমার ভাবিকে কুবুদ্ধি দিবা। রাজের মা রাজের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। মা, ওভাবে তাকিয়ে থেকে লাভ নেই, তোমাদের দিন শেষ, এখন থেকে ওনার দিন শুরু। এদিকে আরিয়ানের সাথে আসা মানুষ আয়েশা বেগমের সামনে দাঁড়িয়ে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে। তা দেখে আয়েশা বেগম তার দৃষ্টির নিচে মেঝেতে নামিয়ে নেয়।
আমি কয়েক বছর এই বাড়িতে নেই, তাতে দেখছি আমার বাড়িটাকে এরা শয়তানের বাসভবন বানিয়ে ছেড়ে দিয়েছে।